তুমি কি আমাকে কিছু বলবে? তানজিম উত্তরে বলে, তুমি আমার আপুকে নিয়ে যেতে এসেছো তাই না? আমার আপুকে নিয়ে যেতে দিব না তোমাকে। তৈমুর বিড়বিড় করে বলে, হ্যাঁ ভাই, প্লিজ রেখে দে তোর বোনকে তোর কাছে। আমি নিয়ে যেতে ইচ্ছুকও না। সবাই ধরে বেঁধে বিয়ে দিতে চাচ্ছে। তৈমুরের বিড়বিড় করে বলা কথাগুলো বুঝতে না পেরে তানজিম প্রশ্ন করে, তুমি কি কিছু বললে? কই না তো। তুমি কি কিছু শুনলে? না। হুম। এরই মধ্যে বড়রা মিলে ঠিক করে সামনে সপ্তাহে শুক্রবার বিয়ে হবে। এটা শুনে তৈমুর লাফ দিয়ে ওঠে। সামনে শুক্রবার তো তার ফাইনাল ম্যাচ, যার জন্য সে মাসের পর মাস পরিশ্রম করে আসছে। তার ইউনিভার্সিটির সবার আশা এখন কিভাবে কি? তৈমুর দাঁড়িয়ে বলে, ওই দিন বিয়ে হতে পারে না। মতিউর রহমান বলেন, কেন, কি সমস্যা? ওই দিন আমার ফাইনাল ম্যাচ। সবার সুবিধার কথা চিন্তা করেই শুক্রবার বিয়ের ডেট ফেলা হয়েছে। সবার সুবিধার কথা চিন্তা করা হলো, অথচ যার বিয়ে তার সুবিধার কথা চিন্তা করা হলো না। বাহ, কি সৌন্দর্য! মুখে মুখে তর্ক করবে না তৈমুর। আমি তর্ক করিনি, যুক্তি দেখিয়েছে। তোমার ম্যাচ কখন? শুক্রবার মাগরিবের পরে। তাহলে সমস্যা কোথায়? আমরা বরযাত্রী আসবো দুপুরে, বিকালে বউ নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি পৌঁছে তুমি তোমার ম্যাচ খেলতে যেও। ম্যাচ শেষে 10টার মধ্যে বাসায় ফিরেও আসতে পারবে তুমি। তৈমুর আর কি উত্তর দেবে ভাষা খুঁজে পেল না। সে চুপচাপ বসে পড়ল। কেউ যখন তার কথাকে পাত্তাই দিচ্ছে না, সেও কিছু বলবে না। হামিদা আফরোজ ব্যাগ থেকে এক জোড়া সোনার বালা বের করে আয়াতের হাতে পরিয়ে দিলেন। তারপরে মাথায় হাত বুলিয়ে দিয়ে জাহানারা বেগমের উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বউ আর 1 সপ্তাহ আপনাদের কাছে রেখে গেলাম। সামনের সপ্তাহে এসে সম্মানের সাথে তাকে ঘরে তুলবো ইনশাল্লাহ। মতিউর রহমান দেনমোহর হিসাবে 15 ভরি স্বর্ণের গহনা নির্ধারণ করেছেন। আয়াতের বাড়ির সবাই এতে রাজি হয়েছে। আয়াতের বাবা সৈফুদ্দিন সাহেব মতিউর রহমানকে জিজ্ঞাসা করেন তাদের কি কি আবদার আছে। এই কথা শুনে মতিউর রহমান বলেন তাদের আবদার একটাই, বিয়েটা যেন মসজিদে পড়ানো হয়, আর একটা সুতোও তারা চায় না। মতিউর রহমান বলেন তারা বরযাত্রী আসবে 20 জন। সব আলোচনা শেষে সবার থেকে বিদায় নিয়ে তৈমুররা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাতে আয়াত ঘুমানোর আগে ইস্তেখারা করে ঘুমায়, আল্লাহর কাছে সঠিক পথ জানতে চায়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই বিয়ে নিয়ে তার মনে পজিটিভ চিন্তাভাবনা আসতে থাকে। সে রেডি হয়ে নাস্তা খেয়ে কলেজে চলে যায়। ব্রেক টাইমে আয়াত গতকালকের সব ঘটনা সুভাকে খুলে বলে। সব শুনে সুভা বলে, শেষ পর্যন্ত তাহলে তোর বিয়ে ঠিক হয়েই গেল? হুম। ছেলেকে দেখেছিস? হুম। কেমন দেখতে? সুন্দর। তোর অনুভূতি কি? জানি না, আমার অনুভূতি দিয়ে কি হবে? আমার মতামতে তো কিছু পাল্টে যাবে না। তারা তো বিয়ে ঠিক করার আগে আমার মতামত জানতেই চায়নি। এমন কেন করে তারা, বুঝি না আমি। অথচ বিয়ের আগে মেয়ের থেকে এবং ছেলের থেকে সম্মতি নেওয়া সুন্নত। তুই ইস্তেখারা করেছি। কি রেজাল্ট পেলি? ঘুম থেকে ওঠার পর থেকে বিয়ে নিয়ে চিন্তা করলে মনে পজিটিভ চিন্তা আসছে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোকে সুখী করুক। তুই নিজেকে বিয়ের জন্য প্রস্তুতি কর। আল্লাহ ভরসা, সব ঠিক হবে। তুই বাপের ঘরে শান্তি পাসনি তো কি হয়েছে? স্বামীর ঘরে সুখ শান্তি পাবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখতে দেখতে একটা সপ্তাহ যে কীভাবে কেটে গেল বোঝাই গেল না। এই পুরোটা সপ্তাহ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে দুই পরিবারের। বিয়ের শপিং গোছগাছ করতে করতেই সময় পার হয়ে গিয়েছে। বুধবার আয়াতের বাসায় বিয়ের ডালা পাঠানো হয়েছে। বিয়ের জন্য যা যা প্রয়োজন সব সেই ডালায় সাজিয়ে দেওয়া হয়েছে। শুধু গহনাগুলো বিয়ে পড়ানোর সময় সাথে করে নিয়ে যাবেন তারা। বিয়ের শপিংয়ের সময় অনেক জোরাজোরি করেও তৈমুরকে সাথে নিতে পারেননি হামিদা আফরোজ। সে যাবে না বলে গেটে কুলুপ মেরে ঘরে বসেছিল। যেখানে বিয়েই করতে চায় না সেখানে আবার শপিং। তাই তারা তৈমুকের ছাড়াই শপিং শেষ করেছেন। দুই বাড়িতেই মেহমানে গিজগিজ করছে। আজ বৃহস্পতিবার, তৈমুরের গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। বাড়ি সোনালি রঙের মরিচবাচিতে ঝলমল করে উঠেছে। সোফার পিছনের দেয়ালে সবাই হাতে হাতে ফুল দিয়ে ডেকোরেশন করছে।
সেন্টার টেবিলে কিছু ফল, মিষ্টি, কেক সাজিয়ে রাখা হয়েছে। কাঁচা হলুদ বেটে ছোট্ট বাটিতে রাখা হয়েছে। তৈমুর সবাইকে স্পষ্টভাবে মানা করেছে এইসব আয়োজন করতে, সে হলুদ টলুদ দেবে না। কিন্তু কেউ তার কথা শুনলে তো। বিকেলের রুম থেকে বের হয়ে যখন সে এইসব তামঝাম দেখছে, কিছুক্ষণ চিল্লাচিল্লি করে সেই যে রুমে ঢুকে গেল, গেট লক করেছে, আর খোলার কোনো নাম নেই। সবাই একবার করে ডেকে এসেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাচ্চা কাচ্চা কাজিনরা সবাই মিলে বুদ্ধি করেছে কীভাবে তৈমুরকে রুম থেকে বের করা যায়। অনেক বুদ্ধি খাটিয়েও কোনো উপায় পেল না তারা। তখন আহিয়ান বলল, এখন বাইকে একজনই রুম থেকে বের করতে পারবে। রূপা ওদের কাজিন প্রশ্ন করে। কে? আহিয়ান বাঁকা হেসে উত্তর দেয়, শাওন ভাই। মিহাত তাদের আরেক কাজিন, সে বলে, হ্যাঁ, একদম ঠিক বলছিস, কিন্তু শাওন ভাইয়া কই? এখনো আসলো না যে? আহিয়ান বলে। দাঁড়া, আমি কল দিচ্ছি। আহিয়ান শাওনকে কল দিলে কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে শাওন। শাওন ভাই, কই তুমি? তোর পিছনে। আহিয়ান পিছনে তাকিয়ে দেখে শাওন, সিফাত, সাগর, নাজিম দাঁড়িয়ে আছে। কল কেটে দিয়ে আহিয়ান শাওনদের উদ্দেশ্যে বলে, এত দেরি হলো কেন আসতে তোমাদের? আরে জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। কি ব্যাপার, বাড়ি এত নীরব কেন? এখন তো হইহুল্লো থাকার কথা। নীরব থাকবে না, যার জন্য অনুষ্ঠান সেই তো ঘরে দরজা লক করে বসে আছে হলুদ লাগবে না বলে। কি, তুই মোর গেট আটকে বসে আছে? হ্যাঁ, আমরা কতবার চেষ্টা করলাম, বের হলো না তো হলোই না। আরে বাচ্চা পার্টি, নো টেনশন, এখন তো আমি এসে গেছি, তাই না? দেখো তুই মোর কীভাবে সুরসুর করে রুম থেকে বের হয়। আমি যা বলছি তাই করো, ঠিক আছে? আচ্ছা। তৈমুর দরজায় খিল দিয়ে বসে আছে। এই হলুদ টলুদ সে মাখবে না। ঘাসের জীবন, জীবনে কোনো শান্তি নেই। বিয়ে টিয়ে করে সবাই মাথা খেয়ে ফেলছে তার। এইসব হলুদের অনুষ্ঠান তার কোনো কালেই পছন্দ না। আর যাই হোক, গেট খোলা যাবে না। এইসব চিন্তার মাঝেই আহিয়ান জোরে জোরে দরজা ধাক্কায় আর চিন্তিত গলায় চিল্লাতে থাকে, আচ্ছা তৈমুর ভাই, দরজাটা খোলো, তাড়াতাড়ি আসো। শাওন ভাইয়ের কি জানি হয়ে গিয়েছে, সে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, জ্ঞান ফিরছে না কোনোভাবেই। এই কথা শুনেই তৈমুরের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। সে সাথে সাথে উঠে দরজা খুলে আহিয়ানকে ঠেলে নিচে চলে যায়। দেখে তার বসার জন্য বরাদ্দকৃত সোফার আশেপাশে সবাই ভিড় করে আছে। সবাইকে ঠেলে সামনে গিয়ে দেখে সোফায় অচেতন হয়ে পড়ে আছে শাওন। সাথে সাথে সোফায় বসে শাওনের মাথায় হাত দিয়ে উঁচু করে তৈমুর ঝাঁকাতে থাকে আর ডাকতে থাকে। অনেকক্ষণ যাবৎ ডাকার পরেও শাওনের কোনো শব্দ না পেয়ে তৈমুর অনেক চিন্তায় পড়ে যায়। চোখে পানি টলমল করছে তৈমুরের। হঠাৎ পিঠে ঠান্ডা কিছু অনুভব হওয়াতে চমকে ওঠে তৈমুর। পিঠে হাত দিয়ে বুঝতে পারে শাওন তাকে জড়িয়ে ধরেছে হলুদ ভর্তি হাত দিয়ে। তৈমুর চমকে উঠে সামনে তাকিয়ে দেখে শাওন দাঁত কেলিয়ে হাসছে। শাওন হাসতে হাসতে বলে, হলুদ সন্ধ্যা মোবারক বন্ধু। তৈমুর কিছুক্ষণ টাসকি খেয়ে বসে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন সব বুঝতে পারল, তখন এক ঝটকায় ধাক্কা দিয়ে শাওনকে নিজের থেকে সরিয়ে দিল। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই হু হা করে হেসে উঠল। শাওন হাসতে হাসতে আবারও তৈমুরকে জড়িয়ে ধরতে যায়। তৈমুর ছিটকে সরে যায় আর বলে, সামনে আসবে না তুই শালা, কত বড় বেয়াদব তুই! নাটক করিস আমার সাথে, ভণ্ডামি করিস শালা পশ্চাৎ। শাওন জোর করেই তৈমুরকে জড়িয়ে ধরে আর বলে, আরে ইয়ার, রাগ করিস না, সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর তুই নাকি আসবি না, হলুদ লাগাবি না। সবাই মন খারাপ করে বসে আছে, বাচ্চাগুলো কত চেষ্টা করছে, তাও তুই আসস নাই। জানিস তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। আমিও সেই ফর্মালিটি কাজে লাগিয়েছি। থাকবো না আমি এখানে, থাক তোরা। আরে কই যাস, হলুদ তো তোর গায়ে লেগেই গেছে, তাহলে আরেকটু বস, সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে তাদের শখ পূরণ করুক। শাওন জোর করে তৈমুরকে সোফায় বসায়। এক এক করে সবাই তাকে হলুদ লাগাতে থাকে। চারিদিকের পরিবেশ সবার কথার ধ্বনি এবং বাচ্চাদের হই হুল্লোড়ে মেতে ওঠে। অনুষ্ঠানে কোনো ধরনের গান বাজনার ব্যবস্থাই নেই। সবাই যার যার মতো আনন্দ করছে। একদিকে তৈমুরদের বাসায় তৈমুরকে হলুদ লাগানো নিয়ে হই হুল্লোড় চলছে, তো অন্যদিকে আয়াতের বাসায় নেই তেমন আয়োজন, নেই তেমন উৎসাহ।
বৃহস্পতিবার সকালের ঘটনা। আয়াতের বাবা, চাচারা এবং ফুপি দাদি মিলে আয়াতের বসবার ঘরে বসে আলোচনা করছিলেন কিভাবে কি করবেন। সবাই সৈফুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেছেন তিনি কি কি আয়োজন করতে যাচ্ছেন। উত্তরে তিনি বলেছিলেন তিনি কোনো বাড়তি আয়োজন করতে চান না। ছাদে আগামীকাল প্যান্ডেল টাঙানো হবে এবং বিয়ের পর বরযাত্রীদের সেখানে খাওয়ানো হবে। সবাই যখন হলুদের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করে তিনি বলেন এসব ফালতু খরচ করার কোনো প্রয়োজন নেই। সেই সময় ছোট তানজিম বাবার কাছে এসে জিজ্ঞাসা করে, আব্বু, তুমি আপুর গায়ে হলুদের অনুষ্ঠান করবে না আবরার ভাইয়ের মতো? না বাবা, কেন? এসব অযথা খরচ, শুধু শুধু বাড়তি খরচের কোনো মানেই হয় না। আব্বু, আমি যখন বড় হব, আমার যখন বিয়ে হবে, আমার গায়ে হলুদ করবে না? হ্যাঁ, অবশ্যই করব। আমার একমাত্র ছেলে তুমি, তোমার বিয়ে আমি এত ধুমধাম করে দেব, পুরো এলাকাবাসীর তাক লেগে যাবে। তোমার বিয়েতে অনেক বড় করে অনুষ্ঠান করব, সবাইকে দাওয়াত দেব, পুরো এলাকায় লাইটিং করব। সত্যি আব্বু? হ্যাঁ সত্যি। তানজিম খুশিতে লাফালাফি করে বাবার আশেপাশে। সৈফুদ্দিন সাহেব খুশি মনে ছেলের আনন্দ উপভোগ করেন। এমন সময় আয়াতের মেজ চাচা ইকবাল শফিউদ্দিন সাহেবকে বলেন, অন্য কোনো অনুষ্ঠান করতে চাচ্ছেন না বুঝলাম, কিন্তু বাড়িটা তো লাইটিং করা উচিত। যতই হোক আয়াত আমাদের বাড়ির প্রথম মেয়ে, যার বিয়ে হচ্ছে। কি দরকার শুধু শুধু অপচয়? এটা অপচয় নয় ভাইজান, পাড়া প্রতিবেশী তারা কি বলবে? ছেলেদের বিয়েতে এত আয়োজন অথচ মেয়েদের বিয়েতে আয়োজন নেই। আর কাল যখন বরপক্ষ আসবে তারাও কি বা ভাববে যে বাড়িটা পর্যন্ত সাজাইনি আমরা। দেখতে খুব বাজে লাগবে, আপনি বোঝার চেষ্টা করুন। রেহানা বেগমও তালে তাল মিলিয়ে বলেন, ইকবাল ভাই তো ঠিকই বলেছেন, এলাকা আমাদের বাড়ির একটা সম্মান আছে, সবাই কম বেশি জানে আপনার মেয়ে বিয়ে, বাড়ি না সাজালে কেমন দেখাই যায়। সালিয়া বেগমও ছেলে মেয়েদের সাথে একমত হন। সবার কথা শুনে সাইফুদ্দিন সাহেব বলেন, ঠিক আছে, যারা লাইটিংয়ের কাজ করে ওদের খবর দাও, পুরো বাড়ি লাইটিং করতে বলো। আর রাস্তায় লাইটিং করার প্রয়োজন নেই, শুধু আমাদের গলিটুকু করলেই হবে। আর ওদের বলো আগামীকাল বিয়ের পর আয়াতকে নিয়ে যাওয়ার পর যেন ওরা লাইট খুলে নিয়ে যায়, বেশি থাকলে আবার বেশি টাকা লাগবে। এই কথা বলে উনি চলে যান সেখান থেকে। আয়াত ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। ডাইনিং রুম থেকে বসার ঘরে সব কথা স্পষ্ট শোনা যায়। হাতে রুটির টুকরো নিয়ে চোখের জল ফেলছে আয়াত। খাবারের প্লেটটা চোখের জলে ভিজে উঠেছে। আয়াতের মনে হচ্ছে হৃদয়ে হাজারো তীরের আঘাত। তার বাবার উপরে এতটাই বোঝা সে, এতটাই অপছন্দ করে তাকে তার বাবা, তার জন্য একটা বাড়তি খরচ করতে সে নারাজ। এমন নয় যে আয়াত হলুদের অনুষ্ঠান পছন্দ করে, সে নিজেই হলুদ অনুষ্ঠান পছন্দ করে না, কিন্তু তার বাবা ছেলের জন্য সব করতে রাজি, কিন্তু তার বেলায় সেটা অপচয়তে পরিণত হয়। এমন না যে সে তানজিমকে অপছন্দ করে বা হিংসা করে। তানজিম তার ছোট ভাই, বড়ই আদরের। সে নিজে টিফিনের টাকা জমিয়ে বাসায় ফেরার পথে ভাইয়ের জন্য এটা ওটা নিয়ে আসে। তবুও সবার জীবনে অবহেলার পাত্রী সে। তার পরিবারের প্রত্যেকটি সদস্য তানজিমকে গুরুত্ব দেয় বেশি, কারণ সে ছেলে। বাসায় মুরগি রান্না হলে অথবা ভালো বড় মাছ রান্না হলে সবচেয়ে ভালো পেস্টি দেওয়া হয় তানজিমকে। আগে যখন সে স্কুলে যেত, অন্য বাচ্চাদের দেখত, তাদের বাবারা তাদের কী পরিমাণ আদর করত। আয়াতের হিংসা হতো, সে কেন এই আদর পায় না? তার বাবা তাকে কেন আদর করে না? তার বাবা কেন তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয় না? তার বাবা কেন তাকে মা বলে ডাক দেয় না? সে পড়ে গিয়ে ব্যথা পেলে কেন তার বাবা তার হাত ধরে উপরে তোলে না? ছোট থেকে এই পর্যন্ত বাবার ভালোবাসার জন্য আয়াত ছটফট করেছে। জীবনে এই এক ক্ষেত্রে সে ভীষণ লোভী, বাবার ভালোবাসার লোভী, বাবার স্নেহের লোভী। এইসব ভাবতে ভাবতে আয়াত কাঁপা কাঁপা হাতের রুটির টুকরোটি মুখে নেয়। অনেক কষ্টে নাস্তা পুরোটা শেষ করে সে। খাবার অপচয় করা ভালো না, গুনাহ হয়। সে কখনো খাবার অপচয় করে না। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিজের রুমে চলে যায় সে। রাতে রঙিন আলোয় ঝলমলিয়ে ওঠে আয়াতের পুরো বাড়ি। দুপুরে গোসলের আগে মা চাচিরা মিলে তার গায়ে হলুদ লেপটে দিয়েছিলেন। গোসল করে যে আয়াত রুমে ঢুকেছে আর বের হয়নি, মনমরা হয়ে পড়ে আছে নিজের রুমে। বিকেলের দিকে তৈমুরদের বাড়ি থেকে তার বিয়ের ডালা এসেছে। সবাই তাকে কত ডাকাডাকি করলো,
অথচ সে বের হয়নি। যেখানে মনেই শান্তি নেই সেখানে কি আর অন্য কিছু ভালো লাগে? মাগরিবের নামাজ পড়ে আয়াত মাত্র উঠেছে, তার দরজায় টোকা পড়ে। দরজা খুলে দিলে দেখা যায় তার সব কাজিনরা এসে হাজির। তারা সবাই রুমে বসে। কিছুক্ষণ পর সুবাহা ও আসে। আয়াতের ছোট চাচার মেয়ে নীলু এবং সুবাহা মিলে আয়াতকে হাতে মেহেন্দি দিয়ে দেবে। তারা সবাই আয়াতকে জোর করছে শাড়ি পরার জন্য, কিন্তু আয়াত সেটা মানতে নারাজ। অনেক জোরাজুরির পরও যখন আয়াত রাজি হচ্ছিল না, তখন তারা রেহানা বেগম ও সালিহা বেগমকে ডাক দিয়ে নিয়ে আসে। তাদের থেকে ধমক খেয়ে শেষ পর্যন্ত শাড়ি পরতেই রাজি হয় আয়াত। এশার আজান দেওয়ার সাথে সাথে আয়াত নামাজ পড়ে নেয়, তারপর হাত মুখ ধুয়ে আসে। তৈমুরের বাড়ি থেকে পাঠানো ডালার মধ্য থেকে একটা রানী গোলাপি রঙের শাড়ি আয়াতকে পরানো হয়। চোখে গাঢ় কাজল এবং ঠোঁটে গোলাপি লিপস্টিক পরানো হয়। হাঁটু সমান চুলগুলো মাঝখানে সিঁথি করে খোপা করে দেওয়া হয়। ডালার মধ্যে কাঁচা ফুলের গহনা ছিল, সেগুলো এক এক করে সবাই মিলে পরিয়ে দেয়। বেলি ও গোলাপের সংমিশ্রণে তৈরি করা কাঁচা ফুলের গহনাগুলো সব মিলিয়ে অপরূপা লাগছে আয়াতকে। তারা বেশ কয়েকটা ছবি তোলে আয়াতের, সবাই একত্রে সেলফিও তোলে। সবশেষে আয়াতকে মেহেদি দিতে বসে পরে দুজন। নীলু আয়াতের বাম হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে এবং সুবাহা দিয়ে দিচ্ছে ডান হাতে। একদম কনুই থেকে 2 হাত ভরে মেহেন্দি দিয়ে দেওয়া হয়েছে আয়াতকে। বাকি কাজিনরা একে অপরের সাথে গল্প করছে এবং একজন আরেকজনকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। আয়াতের মেহেন্দি শেষ হতে প্রায় 3 ঘন্টার মতন সময় লাগে। একটু আগে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। সুবাহা আজকে আয়াতের বাসায় থাকবে। সে অনেক সুন্দর করে মেকআপ করতে পারে। আগামীকাল আয়াতকে সেই সাজিয়ে দেবে। সবাই ঘুমিয়ে গেলে আয়াত বারান্দায় গিয়ে দাঁড়ায়। চারিদিকে রাতের অন্ধকার। সেই অন্ধকারকে আলোকিত করছে বিল্ডিংয়ে লাগানো মরিচ রঙিন বাতিগুলো। আয়াত নিজের হাতের দিকে তাকায়। মেহেন্দি শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় তো উঠেও গেছে। আজ তারই বাড়িতে শেষ দিন। আগামীকাল সে অন্যের ঘরে চলে যাবে, নিজেকে অন্যের নামে লিখে দেবে, জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করিয়ে আয়াতকে গোসলে পাঠানো হয়েছে। তাকে রেডি করতে হবে। শুক্রবার তাড়াতাড়ি আজান দেয়। একটু পরই আজান দিয়ে দেবে। কথা অনুযায়ী তৈমুররা এখানে এসে জুমার নামাজ পড়বে, তারপর বিয়ে পড়ানো হবে। এখন 10:30 বাজে। 12:10 আজান দিয়ে দেবে। আয়াত বের হতে হতে 11:20 বেজে যায়। সে বের হওয়ার সাথে সাথে আগে চুলগুলো শুকিয়ে নেয়। তার হাতের মেহেন্দি প্রচুর গাঢ় হয়েছে। হলুদ ফর্সা গায়ে গাঢ় খয়েরি মেহেন্দি যেন সবার দৃষ্টি কাটছে। সুবাহা আয়াতকে রেডি করতে বসে। ডালার মধ্যে যে মেকআপের জিনিসপত্রগুলো ছিল সেগুলো দিয়ে আয়াতকে সাজিয়ে দেয় সুভা। তেমন ভারী মেকআপ করেনি, তবুও আয়াতকে যেন দেখতে একদম হুড়পড়ি লাগছে। মেকআপ শেষ হতে হতে 1টা বেজে যায়। আয়াতের অজু আছে, তাই সে জোহরের নামাজ আদায় করে নেয়। এর মধ্যে বরযাত্রী চলে আসে। ছেলেরা সবাই সরাসরি মসজিদে চলে যায় এবং মেয়েরা আয়াতের বাসায় চলে আসে। আয়াতের নামাজ শেষ হলে তার বিয়ের গাউন তাকে পরিয়ে দেওয়া হয়। সফট পিঙ্ক কালারের গর্জিয়াস কাজ করা ফুল স্লিভ গাউন। গাউনটা পরার পর চারিদিক দিয়ে ছড়িয়ে আছে সুন্দর করে, সাথে ম্যাচিং হিসাব। হামিদা আফরোজ স্বর্ণের গহনাগুলো একটু আগে দিয়ে গেছেন পরানোর জন্য। গলায় ভারী কাজ করা সীতেহার হিসাবের ভিতর দিয়ে সেট করে দেয় টিকলি এবং মাথার ডান পাশে হিসাবের উপর দিয়ে পরানো হয় ঝাপটা। হাতে স্বর্ণের বালা এবং চুড়ি গুছিয়ে পরিয়ে দেওয়া হয়। যেহেতু আয়াত হিসাব পরা, তাই গলার নেকলেস এবং কানের দুলগুলো পরানো হয় না। হাতে সুন্দর স্বর্ণের আংটি পরানো হয়। সব গহনা পরানো শেষে মাথায় হিসাবের উপর দিয়ে গাউনের দোপাট্টা সেট করে দেওয়া হয়। এরই মাঝে কাজী সাহেব চলে আসেন বিয়ে পড়াতে। রুমে সবার মাঝখানে মাথায় বড় ঘোমটা টেনে বসে আছে আয়াত। তার সামনে কাজী সাহেব বসে আছেন। তিনি বিয়ে পড়ানো শুরু করেছেন। তিনি যখন আয়াতকে কবুল বলতে বলেন, আয়াতের মনে হচ্ছিল তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। পুরো শরীর কাঁপা শুরু হয়ে গেছে, কান্না সব দলা পাকিয়ে আসছে। নিজেকে শান্ত করে কাঁপা কাঁপা গলায় আয়াত 3 বার কবুল বলে। সবাই জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী সাহেব আয়াতের দিকে রেজিস্ট্রি খাতা এগিয়ে দেন সাইন করবার জন্য।
আয়াত হাতে কলম নেয়, কিন্তু তার হাত প্রচণ্ড পরিমাণে কাঁপছিল। সে কোনোভাবেই কলম ঠিকমতো ধরতে পারছিল না। চোখের পানিতে সব ঝাপসা লাগছিল। শোভা আয়াতের কাঁধে হাত রেখে তাকে ভরসা দেয়। আয়াত কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বাকি সবাইকে নিয়ে মসজিদে চলে যান। মসজিদে তৈমুর সাদা পাজামা পাঞ্জাবি পরে বসে আছে। মাথায় তার সাদা টুপি, হাতে ঘড়ি। তাকে ঘিরে সবাই পাশাপাশি বসে আছে। কাজী সাহেব মসজিদে এসে তৈমুরের সামনে বসলেন। এবার তিনি তৈমুরকে কবুল বলতে বললেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তৈমুর 3 বার কবুল বলে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। এবার তিনি তৈমুরকে সাইন করতে দেন। তৈমুর সাইন করে দেয়। সাথে সাথে শাওন এবং আহিয়ান মিলে খেজুর ছিটিয়ে দেয় সবার মাঝে। মতিউর রহমান এবং সৈফুদ্দিন সাহেব একে অপরের সাথে কোলাকুলি করেন। নবদম্পতির জন্য মোনাজাতে দোয়া করা হয়। আয়াতের বাসায়ও সবার মাঝে খেজুর ছিটিয়ে দেওয়া হয়। খুশিতে বাড়িতে হৈ হুল্লোড় শুরু হয়ে যায়। এইসবের মাঝে আয়াত মনে মনে বলে, লিখে দিলাম নিজেকে সারা জীবনের জন্য আপনার জীবনে। অন্যদিকে তৈমুর মনে মনে বলে, আমার জীবনের সাথে যুক্ত হয়ে গেল আরেকজন মানুষ। বিয়ে পড়ানো শেষে কিছুক্ষণ হলো সবাইকে নিয়ে এসেছে সাইফুদ্দিন সাহেব বাড়িতে। ছেলেদের সবাইকে সোজা ছাদে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সৈফুদ্দিন সাহেব, ইকবাল সাহেব এবং আয়াতের ছোট চাচা জুয়েল মিলে সব তদারকি করছেন। তারা নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছেন ডিশে। সেগুলো আয়াতের সব ছেলে কাজিনরা মিলে টেবিলে পরিবেশন করছে। তৈমুর মুখ গম্ভীর করে বসে আছে চেয়ারে। তাকে ঘিরে আশেপাশের চেয়ারগুলোতে বসে আছে তার কাজিন এবং বন্ধুবান্ধব। কিছুক্ষণ আগে টেবিলে গরম গরম ধোঁয়া ওঠা পোলাও এনে রাখা রয়েছে। পোলাওয়ের ঘ্রাণে চারিদিক ম ম করছে। সবাই পোলাও নিজের পাতে নিচ্ছে। এর মধ্যেই স্যালাড এবং বোহরানি নিয়ে হাজির হয় নিলয়, আয়াতের মেজ চাচ্চুর ছোট ছেলে। আবরার সবাইকে মুরগির রোস্ট দিচ্ছে। তৈমুরকে আস্ত মুরগির রোস্ট দেওয়া হয়েছে এবং বাকি সবাইকে 1 পিস 2 পিস করে দেওয়া হচ্ছে। টেবিলের সবাইকে দেয়া শেষে আবরার যখন শাওনকে রোস্ট দিতে চায়, তখন শাওন বলে, ভাই আমাকে লেগ পিস দিয়েন। আবরার শাওনের কথা মতো তার পাতে একটি লেগ পিস দেয়। আবরার চলে যেতে নিলে শাওন তাকে থামিয়ে আবার বলে, আরেকটা দিন। আবরার মুচকি হেসে শাওনের পাতে আরেকটি লেগ পিস দেয়। সবাই খাওয়া শুরু করে। এর মধ্যে কাবাব, সবজি, মাংস ভুনা ইত্যাদি তাদের টেবিলে এনে রাখা হয়। আবরার, নিলয় এবং বাকি সবাই প্রত্যেক টেবিলে গিয়ে দেখছে কারো কিছু লাগবে কিনা। এর মধ্যেই শাওন আবার আবরারকে ডাক দিয়ে বলে আরও 2টো লেগ পিস দিতে। এবার আবরার একটু অবাক হয়েই তাকায় শাওনের দিকে। শাওন আবরারকে নিচের দিকে এইভাবে তাকাতে দেখে দাঁত বের করে হাসি দেয়। আবরার গিয়ে আবার 2টো পিস রোস্ট এনে দেয় শাওনকে। এরপরে আরও একবার শাওন রোস্ট চেয়েছিল। এইভাবে করে মোট 6 পিস রোস্ট, তাও আবার লেগ পিস একাই খেয়ে ফেলেছে শাওন। শাওনের কাহিনী দেখে আয়াতের কাজিনরা সব কানাঘুষো করছে। এবার নাজিম শাওনের মাথায় গাঁটটা মেরে বলে, কি শুরু করেছিস তুই? তোর পেট না কুয়া? কেতে আসছিস 6টা রোস্ট গিলে ফেললি। আশেপাশের মানুষ কি ভাববে? শাওন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কে কি বললো সেটা জেনে আমি কি করব? আজব, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। আমি প্রাণ ভরে না খেলে কে খাবে? ওর বিয়েতে 6টা রোস্ট খাওয়া আমার হক, বুঝলি? সেই ছোটোবেলা থেকে ওর সাথে আমার চুক্তি হয়ে আছে যে ওর বিয়েতে আমি 6টা রোস্ট খাবো। কিরে তুই মোর কিছু বলস না কেন আমাদের? তৈমুর শান্ত সুরে শুধু হুম বলে। সাগর তৈমুরকে এমন মনমরা হয়ে থাকতে দেখে বলে, ও এমন মনমরা হয়ে আছে কেন রে? অথচ আজকে ওর বিয়ে। শাওন খেতে খেতে বলে, বেচারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেল, এই ঝটকা থেকে বের হতে পারছে না। থাক বন্ধু, কান্না করিস না, সব ছেলেদেরই এদিন দেখতে হয়। আজ না হয় কাল বিয়ে তো তোকে করতেই হতো। শাওনের কথায় সবাই হেসে ফেলে, কিন্তু তৈমুর সেই গম্ভীর মুখেই বসে আছে আর একটু একটু খাচ্ছে। অন্যদিকে মতিউর রহমান এবং তৈমুরের চাচা ফুপাদের নিজে হাতে খাবার বেড়ে দিচ্ছেন সাইফুদ্দিন এবং ইকবাল সাহেব। সুভা সেই কখন থেকে খাবারের বাটি হাতে নিয়ে আয়াতের সামনে এসে বসে আছে। আয়াতকে কত জোর করছে, কিন্তু আয়াত খাচ্ছে না। অনেক জোরাজুরির পর আয়াত সামান্য খেয়েছে। সেই প্লেটের বাকি খাবারটুকু সুভা খেয়ে নিয়েছে। বিয়ে পড়ানোর পর থেকেই আয়াত কান্না করে যাচ্ছে।
জাহানারা বেগম তাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সান্ত্বনা দিয়েছেন। এমনকি হামিদা আফরোজ আমেনা বেগমও সান্ত্বনা দিচ্ছেন। তৈমুরের মেয়ে কাজিনরা এসে আয়াতের সাথে ছবি তুলে গল্প করে গেছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তৈমুরকে আয়াতরা যে রুমে বসা সেই রুমে নিয়ে আসা হয়। তৈমুর সালাম দিয়ে রুমে ঢোকে। তৈমুরের সাথে তার বাকি কাজিনরা এবং বন্ধুরাও ঢোকে। তাদের দেখে আয়াত নিজের মাথার ঘোমটা আরও নিচু করে টেনে দেয় এবং মাথা নিচু করে জড়সড় হয়ে বসে। আয়াত পর্দা করার চেষ্টা করে, কথাটা সবাই কম বেশি জানে, এমনকি তৈমুরের বন্ধু কাজিনরাও বিষয়টি শুনেছে। তারা রুমে প্রবেশ করাতে যে আয়াতের অস্বস্তি হচ্ছে বিষয়টি বুঝতে পেরে তারা রুম থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে বসে। রুম ভর্তি এতগুলো মেয়ে আছে, এখানে তৈমুর একা একজন ছেলে। বিষয়টি ভেবেই তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। না সে বলতে পারছে আর না সে রুম থেকে বেরিয়ে যেতে পারছে। কি একটা পরিস্থিতি! অবশ্য এই রুমে সে একা ছেলে বললে ভুল হবে, কারণ রুমে তানজিমও উপস্থিত আছে। কিন্তু তানজিম তো বয়সে অনেক ছোট, তাই সে প্রচণ্ড লজ্জাবোধ করছে। তৈমুরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আফরা তৈমুরকে ধরে আয়াতের পাশে বসিয়ে দেয়। দুইজনই এতে বেশ অস্বস্তি বোধ করে। দুইজনকে বেশ মানিয়েছে একে অপরের পাশে। সবার যেন চোখ জুড়িয়ে যাচ্ছে তাদের দিকে তাকিয়ে। আফরা তৈমুরকে আয়াতের ঘোমটা তুলতে বলে, সাথে সাথে বাকি সব কাজিনরাও বলে। সবার জোড়াজড়িতে তৈমুর কাঁপা কাঁপা হাতে আয়াতের মাথার ঘোমটা তোলে। ঘোমটা তুলে সাথে সাথে সে সোজা হয়ে বসে পড়ে। মৌসুমি এবারে বলে, দুলাভাই, আয়াতের কাঁধে আপনার হাত রাখুন তো, ছবি তুলব আপনাদের দুইজনের। মৌসুমির কথা শুনে তৈমুর চমকে ওঠে। সে মনে মনে বলে, এ কোন বিপদে পড়লাম রে বাবা, জীবনটা তেজপাতা। তৈমুরকে তাও সোজা হয়ে বসে থাকতে দেখে আফরা বলে, আরে ভাই, ভাবির কাঁধে হাত দিচ্ছ না কেন? তোমারই বউ হয়, তাড়াতাড়ি করো। সবার চিল্লাচিল্লিতে অতিষ্ঠ হয়ে তৈমুর আয়াতের কাঁধে আলতোভাবে নিজের হাতটি রাখে। সাথে সাথে তৈমুর ও আয়াত দুজনেই কেঁপে ওঠে। তাদের ক্যামেরার দিকে তাকাতে বললে দুজনেই তাকায়, কিন্তু কারো মুখেই হাসি নেই। আসরের নামাজ শেষে এবার আয়াতকে বিদায় দেওয়ার পালা। সবাই তাকে আদর করে দিচ্ছে। আয়াত নিজের মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। তানজিমও বুঝতে পেরেছে তার আপু আজ চলে যাবে। সেও আপুকে ধরে কান্নাকাটি করছে আর বলছে আপুকে থেকে যেতে। সে যেতে দেবে না তাদের। সবার থেকে বিদায় নেওয়া শেষে আয়াত যখন বাবার কাছে এগিয়ে যায়, তাকে আগাতে দেখে তার বাবা বলেন, এই তাড়াতাড়ি করো, ওদের যেতে আবার সময় লাগবে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এই কথা বলে উনি অন্যদিকে চলে গেলেন। আয়াতের তখন মনে হচ্ছিল হাউ মাউ করে কাঁদতে। সে দেখেছে আর বান্ধবীদের বাবাদের কাঁদতে যখন তাদের বিদায় দেওয়া হতো, আর তার বিদায়ের বেলা তার বাবা দুটো কথা পর্যন্ত বলল না তার সাথে। আয়াতকে গাড়িতে বসানোর পর তারা পাড়ি জমায় বাড়ির উদ্দেশ্যে। সাভার থেকে এখন মিরপুরে যাওয়া হচ্ছে তৈমুরদের বাসায়। গাড়িতে তৈমুর চুপচাপ বসে আছে। নীরব গাড়িতে আয়াতের গুনগুন করে কান্নার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে তারা বাড়িতে এসে পৌঁছেছেন। আয়াতকে সবাই মিলে বরণ করে ঘরে তুলেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আয়াতকে দেখতে আসছে। তৈমুর জামা কাপড় পাল্টে রওনা দিয়েছে বক্সিং ম্যাচের জন্য। আজ ফাইনাল ম্যাচ, যে জিতবে তারই ট্রফি হবে। ইউনিভার্সিটিতে পৌঁছেই তৈমুর তার জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আসে তার কোচ আদনান। আদনান এসেই তৈমুরকে জড়িয়ে ধরে বলে, শাদি মোবারক তৈমুর, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ কোচ। ম্যাচের জন্য রেডি তুমি? একদম রেডি। আমার অনেক বছরের স্বপ্ন এই ট্রফি জেতা। পারবে তুমি, আমরা সবাই তোমার উপর ভরসা করি। পুরো ইউনিভার্সিটি তোমার দিকে তাকিয়ে আছে জিতার আশায়। আশা করি তুমি আমাদের হতাশ করবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তৈমুর পুরোপুরি রেডি হয়ে বক্সিংয়ের রিংয়ে প্রবেশ করে। সাথে সাথে পুরো অডিটোরিয়ামে হৈহুল্লোড় শুরু হয়ে যায়। সবার মুখে একটাই নাম, তৈমুর আইদিন অভ্র। আর কিছুক্ষণ পর রিংয়ে প্রবেশ করে আকাশ। সেও সবাইকে টেক্কা দিয়ে ফাইনালে উঠেছে। তারা দুজনই অনেক ভালো বক্সার। তাদের মধ্যে কার হাতে ট্রফি উঠবে সেটা নিয়েই সবাই চিন্তিত। 3টি রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ড শুরু হয়, যার সময়সীমা 5 মিনিট। রেফারি বাঁশি ফু দেওয়ার সাথে সাথেই তৈমুর আকাশের উপরে হামলা করে।
আকাশ নিজেকে রক্ষা করতে থাকে। আকাশ সুযোগ বুঝে তৈমুরকে পাল্টা হামলা করে। তৈমুর এবার আকাশের সাথে পেরে উঠছিল না। এই কয়েকদিনের ধকল এবং মানসিক চাপ অনেক প্রভাব ফেলেছে তার উপরে, যা এফেক্ট ফেলছে তার ম্যাচে। এরই মধ্যে আকাশ তৈমুরকে জোরে ঘুষি মারে। তৈমুর তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় এবং 5 মিনিট সময় শেষ হয়ে যায়। তৈমুর উঠে কিনারে গিয়ে রিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আদনান সাথে সাথে দৌড়ে এসে তৈমুরের মাথায় বোতল দিয়ে পানি ঢালে। তৈমুর মাউথগার্ডটা খুলে বোতল থেকে পানি পান করে। আদনান বলে, কি হয়েছে তোমার তৈমুর? তুমি তো হারার পাত্র নও, আজকে তোমার খেলার এই অবস্থা কেন? আমি জানি না, আমি মানসিকভাবে অনেক উইক এখন। এটা আমার খেলায় প্রভাব ফেলছে। নিজেকে শক্ত করো তৈমুর, আমি জানি তুমি পারবে। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের বাঁশি বেজে ওঠে। তৈমুর মাউথগার্ড পুনরায় পরে ম্যাচ শুরু করে। এবার তৈমুর আকাশকে একতরফা ঘুষি দিয়েই যাচ্ছে। আকাশ এবারে তাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মাথায় আবার উঠে দাঁড়িয়েছে। তৈমুর আবার তার উপর হামলা করে। আকাশ কোনোভাবেই তৈমুরকে প্রতিরোধ করতে পারছে না। এমন সময় হঠাৎ তৈমুরের চোখ যায় দর্শক সারিতে বসা আহনাফ এবং জেনির দিকে। ওদের দুজনকে পাশাপাশি দেখে তৈমুরের মনোযোগ সরে যায় এবং এই সুযোগের সদ্ব্যবহার করে আকাশ। তৈমুরকে মারতে থাকে। তৈমুর একটাও পাল্টা মার দিতে পারে না। তার সব মনোযোগ এখন জেনির দিকে। আকাশ তৈমুরের নাক বরাবর ঘুষি মারে। তৈমুর নিচে পড়ে যায়। নাক বেয়ে রক্ত পড়তে থাকে তৈমুরের। তৈমুর আর উঠতে পারে না। দ্বিতীয় রাউন্ডও শেষ হয়। আকাশ পরপর 2টো রাউন্ড জিতে 20 পয়েন্ট নিয়ে জিতে যায়। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে যায়। কেউ আশা করেনি তৈমুর এইভাবে হেরে যাবে। সে সব সময় জিতে এসেছে। তৈমুরকে সবাই সবসময় জিততে দেখেছে। আদনান, শাওন, সাগর, নাজিম ওরা সবাই তৈমুরকে ধরে ড্রেসিং রুমে নিয়ে যায়। তার নাক এবং ঠোঁটের একপাশ কেটে গলিয়ে রক্ত পড়ছে। অনেকক্ষণ বরফ ধরে রাখার পর সেটা বন্ধ হয়েছে। ফর্সা মুখে ফুলে নীল রং ধারণ করেছে আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে। তৈমুর সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। কেউ যেতে চায়নি। তার ধমকানিতে বাধ্য হয়ে গেছে। তৈমুরের চোখের সামনে তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এই প্রতিযোগিতা জেতার জন্য সে বছরের পর বছর পরিশ্রম করেছে। সব এক নিমেষেই শেষ হয়ে গেল। দরজা খোলার আওয়াজ পেয়ে তৈমুর পিছনে না ঘুরিয়ে চিল্লিয়েই বলল, তোদের বলেছিলাম না আমাকে একা থাকতে দে। তোর কি কথা বুঝিস না? তুমি যে লুজার সেটা বারবার প্রমাণ করো। তোমাকে ছেড়ে গিয়ে ভালোই করেছি। পরিচিত গলার আওয়াজ পেয়ে তৈমুর পিছনে তাকিয়ে দেখে জেনি দাঁড়িয়ে আছে। তৈমুর উঠে দাঁড়িয়ে জেনিকে প্রশ্ন করে, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে দেখতে আসলাম। এত বাজেভাবে হারার পর তোমার কি অবস্থা? তোমার আসার কোনো প্রয়োজন ছিল না। আসলাম শুধু একটাই কারণে, তোমাকে তোমার জায়গা দেখাতে। অনেক তো বড় বড় স্বপ্ন দেখতে, কিন্তু পূরণ একটাও করতে পারোনি, কারণ তুমি একটা লুজার। ভালো হয়েছে সঠিক সময় তোমাকে ছেড়ে গিয়েছিলাম, না হলে সবাই আমাকে লুজারের গার্লফ্রেন্ড বলতো। কাউকে আর মুখ দেখাতে পারতাম না। এই কথা বলে জেনি সেখান থেকে চলে যায়। তৈমুর রাগে রুমের সব জিনিস ভাঙচুর করতে থাকে। তৈমুরের বাসায় ফিরতে ফিরতে রাত 11টা বেজে যায়। এত দেরিতে আসতে দেখে মতিউর রহমান অনেক রাগারাগি করেন তার উপরে। তার মধ্যে তার চেহারার হাল দেখে আরও বেশি বকেন। হামিদা আফরোজ ছেলের এই অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠেন। সবাইকে পাত্তা না দিয়ে তৈমুর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। সব কাজিনরা প্ল্যান করেছিল বাসর ঘরের গেট ধরবে, কিন্তু তৈমুরের মন মেজাজ খারাপ দেখে কেউ আর সাহস করেনি। কিছুক্ষণ আগে আয়াত ফ্রেশ হয়ে এশার নামাজ পড়েছে। তারপর তাকে একটি লাল সুন্দর কাজ করা সুতি শাড়ি পরিয়ে খাটে বসিয়ে রাখা হয়েছে। পুরো রুম ফুল দিয়ে সাজানো। আয়াতের অনেক বেশি নার্ভাস লাগছে, তাও সে চুপটি করে বসে আছে। দরজা আওয়াজে আয়াত কেঁপে ওঠে। তৈমুর রুমে ঢুকেই দেখতে পায় আয়াত ফুল দিয়ে সাজানো খাটে মাথায় ঘোমটা টেনে বসে আছে। আয়াতকে দেখে তৈমুরের রাগ তত্তর করে বেড়ে ওঠে। তৈমুর গজগজ করতে করতে আয়াতের সামনে গিয়ে বলে, তুমি আমার খাটে উঠে বসে আছো কেন? নামো, এক্ষুনি নামো। তৈমুরের গর্জন শুনে আয়াত কেঁপে ওঠে, সাথে সাথে খাট থেকে নেমে পড়ে। তোমার জন্য আমার জীবনে যত সমস্যা, আজকে আমি ম্যাচটা হেরে গেছি এর জন্য, তাই তুমি সব দোষ তোমার। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি, যত সব। এই কথা বলেই তৈমুর বাথরুমে চলে যায়। আয়াত ওইভাবে দাঁড়িয়েই কান্না করতে থাকে।
বিয়ের প্রথম রাতেই যে স্বামীর থেকে এমন কিছু শুনতে হবে আশা করেনি সে। তৈমুর বাথরুম থেকে বের হয়ে দেখে আয়াত ওইভাবেই দাঁড়িয়ে কান্না করছে। সেটা দেখে তৈমুর অনেক বিরক্ত হয়। বিছানা থেকে একটা বালিশ আয়াতের হাতে দিয়ে সে বলে, নিচে ফ্লোরে ঘুমাও। এটা ভুলেও ভেবো না যে তোমাকে আমি এক বিছানায় জায়গা দেব। তৈমুর খাটের কাছে গিয়ে হাত দিয়ে সব ফুল ছিঁড়িয়ে মাটিতে ছুঁড়ে মারে। এসি ছেড়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে। আয়াত কান্না করতে করতে ফ্লোরে বালিশ রেখে শুয়ে পড়ে। টাইলস করা ফ্লোর এসির বাতাসে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আয়াত শাড়ির আঁচল দিয়ে ভালো মতো নিজেকে পেঁচিয়ে নেয়। কান্না করতে করতে সে ভাবে, চারিদিকে আজানের মধুর আওয়াজ শোনা যাচ্ছে। আজান শুনতে পেয়ে ঘুম হালকা হয়ে আসে আয়াতের। চোখ পিটপিট করে আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে। শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে ফ্লোরে শুয়ে আছে সে। নিজেকে নিচে দেখে বোঝার চেষ্টা করে কেন সে নিচে। কিছুক্ষণ চিন্তা করার পর মনে পড়ে যায় রাতের ঘটনাগুলো। তার সাথে করা তৈমুরের ব্যবহারের কথাগুলো মনে পড়ে যায়। মনে পড়তেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বালিশ থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসে আয়াত। সারা রাত নিচে ঘুমানোর কারণে পুরো শরীর ব্যথা হয়ে আছে তার। এরই মধ্যে একটার পর একটা হাঁচি শুরু হয়ে যায় তার। সারা রাত এসির ভেতরে ফ্লোরে বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছিল। সেখান থেকে ঠান্ডা লেগে গিয়েছে তার। চারিদিকে ঘড়ি খুলতে গিয়ে নিজের বাম পাশের দেয়ালে ঘড়ি দেখতে পায় সে। ঘড়িতে 4:20 বাজে। চারিদিকে ফজরের আজান দিচ্ছে। আয়াত উঠে নিজের লাগেজের কাছে যায়। সেখান থেকে হলুদ রঙের সুন্দর একটি সুতির 3 পিস নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে প্রথমে শাড়ি পাল্টিয়ে 3 পিস পরে নেয়। তারপর ফ্রেশ হয়ে উজু করে ওয়াশরুম থেকে বের হয়। বাইরে এসে হাত মুখ মুছে নামাজের হিসাব পরে নেয়। কালো রঙের হিসাব, মাথা থেকে পা পর্যন্ত লম্বায় হিজাবটি। আয়াত লক্ষ্য করে তৈমুর এখনও ঘুম থেকে উঠছে না। ঘড়িতে বাজে 4:35। আয়াত চিন্তায় পড়ে যায়, ডাকবে কি ডাকবে না। তৈমুর তো তাকে সামনে যেতে নিষেধ করেছে। এদিকে জামাতের সময়ও হয়ে আসছে। অবশেষে আয়াত ঠিক করে সে ডাক দেবে তৈমুরকে। দরকার পড়লে বকাও খাবে, তাও ডাক দেবে। নামাজ আগে, বাকি সব পরে। যে ভাবনা সেই কাজ। আয়াত তৈমুরের সামনে দাঁড়িয়ে তৈমুরকে ডাক দেয়, এই যে শুনছেন, উঠুন, নামাজের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠুন। তৈমুরের কোনো নড়াচড়া নেই। সে গভীর ঘুমে তলিয়ে আছে। আয়াত আবার ডাক দেয়, এই যে শুনছেন, উঠুন না, জামায়াতের সময় হয়ে গিয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? তৈমুরের তাও কোনো হেলদোল নেই। আয়াত এবার কাপা কাপা হাতে তৈমুরের বাহু ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, উঠুন না, শুনছেন? এবার কাজ হয়েছে। তৈমুরের গভীর ঘুমে ব্যাঘাত ঘটেছে। ঘুম নষ্ট হয়, ভ্রু কুঁচকে আসে তৈমুরের। আস্তে আস্তে চোখ পিটপিট করে খোলে তৈমুর। রুমে ড্রিম লাইট জ্বালানো। রুমের অল্প আলোয় নিজের সামনে পুরো কালো পোশাকে কাউকে দেখে তৈমুরের ঘুম কেটে যায়। ভূত ভূত বলে তৈমুর উঠে বসে। বালিশ দিয়ে জোরে জোরে আঘাত করে সেই ব্যক্তিটিকে। হঠাৎ তৈমুরের ভূত ভূত বলে চেঁচানোর কারণ বুঝে আসার আগেই বালিশের আঘাতে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় আয়াত। কিছু বুঝে আসার আগেই একের পর এক বালিশের আঘাত পড়তে থাকে তার উপরে। এবার আয়াত হাত দিয়ে বালিশটি ধরে ফেলে এবং চেঁচিয়ে বলে, থামুন থামুন, আমি আয়াত, ভূত নই আমি। এবার তৈমুর থামে। রুমের লাইট জ্বালিয়ে দেখতে পায় আসলেই এটা হায়াত। তৈমুর বালিশটি বিছানায় ছুঁড়ে মারে। তারপর বিরক্ত হয়ে আয়াতকে বলে, এমন অন্ধকার রুমে ভূত ছেঁচে আমার সামনে ঘুরছে কেন তুমি? আয়াত ব্যথা নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলে, আমি তো আপনাকে ফজরের নামাজের জন্য রাখছিলাম। আর ভূত বলতে কিছুই হয় না, জিন হয়। তৈমুর বলে, সেটা ভালো কথা, তো স্বাভাবিকভাবে ডাকা যেত না? এমন অন্ধকারের মধ্যে কেউ কাউকে ডাকে, তো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো হিজাব পড়ে? যে কেউ ভয় পেয়ে যাবে। আমার জায়গায় অন্য কেউ হলে তো হার্ট অ্যাটাক করতো। লাইট জ্বালিয়ে ডাকলেই তো হয়। আয়াত বলে, আমার মাথায় আসেনি সেটা। তৈমুর বিরক্তি নিয়ে বলে, আসবে কিভাবে, কর্তব একটা। এই কথা বলতে বলতে তৈমুর ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ দেরি হয়ে গিয়েছে। তাই আর কথা না বাড়িয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে উঁচু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় তৈমুর। আয়াত ও নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে আয়াত নামাজে বসেই জিকির করতে থাকে। কিছুক্ষণ পরে সে দরজা খোলার আওয়াজ পায়। তৈমুর নামাজ পড়ে বাসায় এসেছে। রুমে ঢুকে তৈমুর সোজা নিজের আলমারির কাছে যায়।
সেখান থেকে জগিং স্যুট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। পুরোপুরি রেডি হয়ে বের হয়ে যায় জগিং করার উদ্দেশ্যে। সে যে রুমে এলো সে যেন আয়াতকে লক্ষ্য করেনি। তার এমন একটা ভাব ছিল যেন রুমে সে ছাড়া আর কেউ নেই। আয়াত এই অবহেলায় অনেক কষ্ট পাচ্ছে। সে তো আশা করেছিল অন্তত স্বামীর সংসারে সুখী হবে। এখানে তো তার স্বামী তাকে পাত্তাই দিচ্ছে না। কিছুক্ষণ সেইভাবে বসে থেকে জায়নামাজ ভাঁজ করে রেখে দেয় আয়াত। তারপর হিসাবটাও খুলে সুন্দর করে রেখে দেয়। তৈমুরের রুমে সুন্দর একটা বারান্দা আছে। আয়াত সেটি দেখতে পেয়ে থ্রি পিসের ওড়নাটা মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে বারান্দায় প্রবেশ করে। বারান্দায় ঢুকতেই ফুলের মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খায় আয়াতের নাকে। বারান্দায় ছোট ছোট টবে বিভিন্ন রঙের গোলাপ ফুল, বেলি ফুল, হাসলেহেনা গাছ লাগানো। ফুলের মিষ্টি গন্ধে ছেয়ে আছে বারান্দা। চারিদিকে পাখিদের কিচিরমিচির, সাথে প্রাকৃতিক ঠান্ডা বাতাস। কি অপূর্ব সৌন্দর্য! পরাণ জুড়িয়ে যায় একদম। ফজরের নামাজের পর আবহাওয়ার মধ্যে আলাদা একটা সজীবতা আছে যা শরীর ও মন দুটোকেই প্রাণবন্ত করে তোলে। ফজরের সময়ে উঠলে শারীরিক কার্যক্রম সক্রিয় হয়, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চেহারায় প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। প্রভাতের নির্মল বাতাস ত্বক ও মনকে সতেজ করে। আয়াত 2 হাত তুলে মোনাজাত নেয়। আল্লাহর দেওয়া প্রত্যেকটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে। কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে আয়াত সিদ্ধান্ত নেয় নিচে যাওয়ার। যেই ভাবা সেই কাজ। আয়াত মাথার ঘোমটাটি আরেকটু লম্বা করে টেনে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে টুংটাং আওয়াজ শুনতে পায় আয়াত। সেই আওয়াজ অনুসরণ করে চলে আয়াত। দেখে আওয়াজটি রান্নাঘর থেকে আসছে। নামাজ পড়া শেষ করে মাত্র রান্নাঘরে ঢুকেছেন হামিদা আফরোজ। সবার জন্য নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। আয়াত ওনাকে সালাম দেয়। উনি পিছনে তাকিয়ে আয়াতকে দেখতে পেয়ে মিষ্টি করে হেসে সালামের উত্তর নেন এবং আয়াতকে নিজের কাছে ডাক দেন। আয়াত বাধ্য মেয়ের মতো তার কাছে গিয়ে দাঁড়ায়। উনি আয়াতকে জিজ্ঞাসা করেন, উঠে পড়েছো তুমি? জি আন্টি, আমি ফজরের নামাজের পর আর ঘুমাই না। পাগলি মেয়ে, মাকে কেউ আন্টি বলে? আর বলবো না, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে মা ডাকার। আচ্ছা। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই, বলো। এত চিন্তার কি আছে? আজকে সবার জন্য আমি নাস্তা বানাই। তুমি রান্না করতে পারো? জি, আমি সবকিছু রান্না করতে পারি। এত অল্প বয়সে তুমি সবকিছু রান্না করতে পারো? মাশাআল্লাহ। আচ্ছা করো, আমি সাহায্য করছি। না, আমি একাই সব করতে পারবো ইনশাআল্লাহ। আপনি শুধু বসে বসে দেখুন কেমন। তুমি একা ছোট মানুষ, এত কিছু কিভাবে সামলাবে? আমি পারবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে তুমি করে বলবে। আপনি করে বললে পরপর মনে হয়, অনেক দূরের দূরের মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এবার তুমি এই চেয়ারটিতে বসো আর আমাকে বলো কোথায় কি রাখা আছে। হামিদা আফরোজ আয়াতকে কোথায় কি রাখা আছে বলে দেন। আয়াত সব জিনিস গোছগাছ করে রান্না শুরু করে দেয়। প্রথমে 2 ধরনের হালুয়া বানিয়ে নেয় আয়াত, দুধের হালুয়া এবং সুজির হালুয়া। তারপর সবার জন্য পরোটা বানিয়ে নেয়, একদম গোল গোল পরোটা। হামিদা আফরোজ অবাক চোখে শুধু দেখছেন, এইটুখানি মেয়ে কি দক্ষতার সাথে করছে সব। তারপর ডিম পোচ করে নেয় আয়াত। সবার শেষে চুলায় বসিয়ে দেয় চা। হামিদা আফরোজ উঠে দাঁড়িয়ে আয়াতের থুতনি ধরে বলেন, মাশাআল্লাহ, যেমন রূপবতী তেমনই গুণবতীও তুমি। আলহামদুলিল্লাহ। আয়াতের কপালে চুমু খান হামিদা আফরোজ। আয়াতের চোখ ছলছল করে ওঠে। তার বাসায় সে প্রচুর রান্না করেছে, কিন্তু কেউ কোনোদিন এইভাবে প্রশংসা করেনি তার। আয়াত এক এক করে সব খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখছে। এর মধ্যেই সবাই ঘুম থেকে উঠে এক এক করে ডাইনিং টেবিলে আসা শুরু করেছে। মতিউর রহমানকে আসতে দেখে আয়াত তাকে সালাম দেয়। তিনি সালামের জবাব নিয়ে আয়াতের মাথায় আদর করে হাত বুলিয়ে দেন। এরই মাঝে আফরাও স্কুলের জন্য তৈরি হয়ে নিচে নামে। আফরা আয়াতকে দেখেই জড়িয়ে ধরে আর বলে, গুড মর্নিং ভাবি। আয়াত উত্তরে বলে, গুড মর্নিং, এসো নাস্তা খেতে বসো। আফরা নিজের নির্ধারিত চেয়ারে বসে পড়ে। তৈমুর জগিং শেষে বাসায় ফিরেছে মাত্র। মতিউর রহমান তাকে দেখে বলেন, তৈমুর, আসো নাস্তা করে যাও। তৈমুর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, 5 মিনিটের মধ্যে আসছি ফ্রেশ হয়ে।
আহিয়ান সিঁড়ি বেয়ে নিচে নামছে। আহিয়ানকে আসতে দেখে আয়াত তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। যেহেতু সে পর্দা করার চেষ্টা করে, তাই নিজের দিবর বা ভাসুরের সামনে যাওয়া তার নিষেধ। তাই আয়াত রান্নাঘরে চলে যায়। এরই মধ্যে তৈমুরও নিচে এসে নিজের চেয়ারে বসে পড়ে। আহিয়ান বলে, বাহ, আজ এত গোটো আইটেম। আফরা বলে, হ্যাঁ, আর এত সুন্দর ঘ্রাণ আসছে খাবারগুলো দিয়ে। হামিদা আফরোজ হেসে বলেন, গ্রান তো আসবেই, আজকে সব নাস্তা আয়াত একা হাতে বানিয়েছে। মতিউর রহমান বলেন, কি সত্যি? হামিদা আফরোজ বলেন, হ্যাঁ, আমাকে একটু ধরতেও দেয়নি, সব নিজেই একা হাতে করেছে। মতিউর রহমান বলেন, এইটুকুনি মেয়ে এত সুন্দর রান্না জানে, মাশাল্লাহ। আর পরোটাগুলো কি সুন্দর গোল হয়েছে, একটু পরেও নি। আফরা বলে, মাই ভাবি ইজ গ্রেট। হামিদা আফরোজ মেয়ের মাথায় গাঁটটা মেরে বলেন, শিখ কিছু, তোর থেকে 2 বছরের বড়, কত গুণে। আর নিজের দিকে তাকা, অকর্মা একটা, সারাদিন খালি খায় আর ঘুমায়। আফরা মাথায় গাঁটটা মারার স্থানে হাত বুলিয়ে বলে, সময় হলে শিখে নেবনি। আহিয়ান খাচ্ছে তো আর প্রশংসা করছে, মতিউর রহমানও। আয়াত রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে সবার করা প্রশংসাগুলো শুনছে। মনটা তার আনন্দে ভরে উঠছে। আয়াত তৈমুরের দিকে তাকায়। তৈমুর খালি প্লেট নিয়ে বসে আছে। হামিদা আফরোজ তাকে কিছু বলতে গেলে সে না খেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে আয়াত কিছুক্ষণ আগে যতটা পরিমাণ খুশি ছিল, ঠিক ততটা পরিমাণ কষ্ট পায়। তৈমুর নিজের অডি গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে। গাড়ি পার্ক করে তৈমুর কাঁধে ব্যাগ নিয়ে নিজের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে চলতে শুরু করে। সে খেয়াল করে সবার নজর তার দিকেই। সবাই কেমন নজরে যেন তার দিকে তাকিয়ে আছে। তার আর বুঝতে বাকি থাকে না সবার তাকানোর কারণ গতকালকের তার হার। সবাই আশা করেছিল সে জিতবে এবং ট্রফি নিয়ে আসবে, কিন্তু তার হলো কই। তৈমুর সেসব বাদ দিয়ে নিজের মতো ক্লাসে চলে গেল। ক্লাস শেষে তৈমুর ক্যান্টিনে এসে বসে। তার সাথে আসে শাওন, সিফাত, সাগর, নাজিম। সবাই মিলে টুকটাক নাস্তা অর্ডার দেয়। ক্যান্টিনে ও সবাই তৈমুরের দিকে তাকিয়ে আছে। এটা লক্ষ্য করে সাগর বলে, আরে ভাই আজব, সকাল থেকে দেখছি সবাই তোর দিকে কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাদের এমন ভাব, না জানি তুই কি করে ফেলছস। সাগরের কথায় সায়জা নিয়ে সিফাত বলে, আসলে সবাই এমন করছে কেন? মানুষ কি হারতে পারে না? এমন কি কোনো কথা আছে যে সারা জীবন একটানাই জিততে হবে? আর তৈমুর কি চেষ্টা করেনি? ওর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জেতার জন্য। ভাগ্যে ছিল না, এবার ট্রফি পাইনি, ইনশাল্লাহ সামনেবার পাবে। নাজিম তৈমুরকে উদ্দেশ্য করে বলে, তোর কি খারাপ লাগছে তৈয়ুব? তৈমুরের সোজা সাপটা উত্তর, খারাপ লাগতে যাবে কেন? কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিছু যে আসে না। আমি মানুষটা খাই নাকি পড়ি যে ওদের ব্যবহারে কষ্ট পেয়ে বসে থাকবো? তৈমুরের কথায় শাওন তৈমুরকে এক হাতে জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার বন্ধু। তাদের কথার মাঝে পিছন থেকে কেউ একজন তৈমুরকে ডাক দেয়। ওরা সবাই পিছনে তাকিয়ে তাকিয়ে মাহিরা এসেছে। সবাই বিরক্ত হয় এতে, বিশেষ করে তৈমুর। শাওন বলে, আসছে মাহিরা দা, বিশ্ব অসুন্দরী, বিশ্ব ন্যাকামি অ্যান্ড বিশ্ব থার্ড ক্লাস শেষরা। মাহিরা এসে তৈমুরের সামনে ন্যাকা সুরে বলে, তৈমুর শোনো, কে কি বললো সেটাতে আমার যায় আসে না, বুঝেছো? আমার কাছে সবসময় তুমিই চ্যাম্পিয়ন। তৈমুর বিরক্তির শ্বাস ফেলে। অসহ্য লাগছে সবাইকে এখন তার। তৈমুরকে কোনো জবাব দিতে না দেখে এবং তাকে অ্যাটেনশন দিতে না দেখে মাহিরা তৈমুরের হাতটা ধরে। মাহিরা কিছু বলতে যাবে তার আগেই তৈমুর ঝটকা দিয়ে মাহিরার হাতটি ছাড়িয়ে নেয় নিজের হাত থেকে। এতক্ষণ ধরে নিজের রাগকে কন্ট্রোল করছিল তৈমুর, কিন্তু এই মেয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে এবার। তৈমুর রাগে চিল্লিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? আগে পেছনে এমন ঘুরঘুর করো কেন? কত বড় সাহস, আমার হাত ধরেছ? শুধু মেয়েদের সম্মান করি বলে, নাহলে এখন একটা ঘষিয়ে চর মারতাম, বেয়াদব। মাহিরা ন্যাকা কান্না করে বলে, তুমি আমার সাথে এমন করছো কেন তৈমুর? তৈমুর রাগে অনেক ধমক দেয়, যে ধমকে মাহিরা সহ ক্যান্টিনে থাকা সকলেই কেঁপে ওঠে। তৈমুর বলে, কেমন করছে তোমার সাথে আমি? হ্যাঁ, কেমন করছে? এই মেয়ে, আমি কোনোদিন তোমাকে পাত্তা দিয়েছি? কখনো আশকারা দিয়েছি তোমায় আমি? হ্যাঁ বলো, কথা বলো। মাহিরা কাঁপতে কাঁপতে উত্তর দেয়, না। তৈমুর বলে, তাহলে এসব ন্যাকামি বাদ দাও, সহ্য হয় না আমার। আর আগামীতে আর আমার সামনে আসবে না, মনে থাকবে? মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো উত্তর করছে না।
তৈমুর আবার ধমক দেয়। এবার সে মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ, তার মনে থাকবে, সে আর তার সামনে আসবে না। তৈমুর একবার পুরো ক্যান্টিনে তাকায়। সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তৈমুর সবাইকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলে, খাওয়া বাদ দিয়ে এখানে এভাবে তাকিয়ে আছে কেন সবাই? এখানে কি নাটক সিনেমা চলছে? যার যা কাজ করো। তৈমুরের ধমক শুনে যে যার মতো খাওয়া শুরু করে। মাহিরা সেখান থেকে চলে যায়। তৈমুর আবার চেয়ারে বসে পড়ে। ওর পাশাপাশি বাকিরাও বসে। শাওন বলে, আরে ভাই, আজকে সবাইকে যে ধমকটাই না ধমকালি, উফ মজা পেয়েছে, হেব্বি ছিল। সাগর দাঁত কেলিয়ে হেসে বলে, বিশেষ করে মাহিরাতা শাকচুন্নির ধমকটা জোশ ছিল। আশা করি আর বিরক্ত করবে না। নাজিম বলে, আমাদের দমকের রাজা তৈমুর আইদিন অব্র। মতিউর রহমান বসার ঘরে বসে টিভিতে খবর দেখছেন। আয়াত নিচে এসে রান্নাঘরের দিকে যাচ্ছিল। মতিউর রহমান তাকে ডেকে তার পাশে বসতে বলেন। আয়াত বাধ্য মেয়ের মতো তার পাশে গিয়ে বসে। মতিউর রহমান বলেন, তোমার কলেজের কথা কি চিন্তা করছো মামুনি? যেখানে পড়তে সেখানেই পড়তে চাও, নাকি এখানে ভর্তি হতে চাচ্ছ? তোমার ইচ্ছে কি? তোমার যেটা ইচ্ছে সেটাই হবে। তোমার কলেজে পড়তে চাইলেও পড়তে পারো, গাড়ি দিয়ে প্রতিদিন যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। আয়াত মতিউর রহমানকে উদ্দেশ্য করে বলে, না আব্বু, আমি এইখানেই ভর্তি হতে চাই। মিরপুর থেকে সাভারে যেতে আধা ঘন্টার মতো লাগে। আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো আরো বেশি সময় লাগে। প্রতিদিন এভাবে যাতায়াত করাটা আমার জন্য কষ্টকর মনে হয় আব্বু। এখানে তো আশেপাশে অনেক ভালো ভালো কলেজ আছে, সেখানেই ভর্তি করিয়ে দিন। মতিউর রহমান বলেন, ঠিক আছে মামুনি, তুমি যেটা ভালো মনে করো। তাহলে তোমাকে তৈমুর যেখানে পড়ে সেখানে ভর্তি করিয়ে দেই। ভার্সিটি শাখার পাশাপাশি তাদের কলেজ শাখাও আছে। আয়াত প্রশ্ন করে, সেখানে গিয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে? মতিউর রহমান উত্তরে বলেন, হ্যাঁ। আয়াত বলে, তাহলে আমি সেখানে ভর্তি হতে ইচ্ছুক নই আব্বু। আমাকে যেখানে শুধু মেয়েরা পড়ে এমন কলেজে ভর্তি করিয়ে দিন। মতিউর রহমান বলেন, আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখছি, আর আগের কলেজ থেকে তোমার ট্রান্সফারের ব্যবস্থা করছি। আয়াত মুচকি হেসে বলে, জাজাকাল্লাহু খায়রান আব্বু। মতিউর রহমান আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমিও তো আমার আফরার মতোই। আয়াত ছলছল চোখে মতিউর রহমানের দিকে তাকায়। তার বাবা তো তার মাথায় এইভাবে আদর করে হাত বুলিয়ে দেয়নি। তার বাবা তো তাকে কোনো দিনও মামনি বলে ডাকেনি। তার বাবা তো তাকে কোনোদিন ভরসাও দেয়নি। আয়াতের এইসব ভাবনার মাঝেই হামিদা আফরোজ আয়াতকে ডাক পাঠায়। তার বাড়ি থেকে কল এসেছে। জাহানারা বেগম কল করেছেন হামিদা আফরোজের নাম্বারে আয়াতের সাথে কথা বলার জন্য। আয়াত মায়ের সাথে, ভাইয়ের সাথে, দাদির সাথে কিছুক্ষণ কথা বলে। জাহানারা বেগম সৈফুদ্দিন সাহেবকে আয়াতের সাথে কথা বলতে বললে তিনি কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যান। বাবার অবহেলায় আয়াতের চোখে জলে ঘোলা হয়ে আসে। কিছুক্ষণ সবার সাথে কথা বলে কল রেখে দেয় আয়াত। রুমে গিয়ে গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয় আয়াত। সবাই দুপুরের খাবার খেয়ে নেয়। আয়াতকেও খেতে বলে, কিন্তু সে খায় না। সে তৈমুর আসলে খাবে। তার নতুন বিয়ে হয়েছে সবে মাত্র। স্বামীকে ছাড়া আগে খেয়ে ফেললে বিষয়টা দৃষ্টিকটু দেখায়। আর তাছাড়াও তৈমুর মানুক আর না মানুক, আয়াত তার স্ত্রী, তার একটা দায়িত্ব আছে তৈমুরের প্রতি। আয়াত রুমে তৈমুরের জন্য অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ইউনিভার্সিটি থেকে মাত্র বাসায় এসেছে তৈমুর। ক্লান্ত শরীরে নিজের রুমে ঢুকেই দেখতে পায় আয়াত খাটের এক কোণায় ঘুমিয়ে আছে। ভেজা চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তৈমুর কাঁধের ব্যাগ নামিয়ে খাটের কাছে যায়, হাঁটু গেড়ে ফ্লোরে বসে। আয়াতের চুলগুলো গুছিয়ে বিছানায় তার মাথার এক পাশে রাখে। তৈমুর আয়াতের দিকে তাকায়। ঘুমের মধ্যে যেন রাজ্যের শান্তি এসে ভিড় করেছে আয়াতের চেহারায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে তাকে দেখতে। এখন ঘুমন্ত পরি লাগছে আয়াতকে তৈমুরের চোখে। তৈমুর আয়াতের কপালের সামনে আসা চুলগুলো নিজের হাত দিয়ে ঠিক করার জন্য হাত বাড়ায়, কিন্তু পরে সেই হাত আবার গুটিয়ে নেয়। তৈমুর ফিসফিস করে বলে, মেয়েদের ছলনা আর পড়বো না। নিজেকে আর কোনোদিনও কারো মায়ায় জড়াবো না, কারণ তোমরা মেয়েরা মায়া জড়িয়ে তারপর একা করে দিয়ে চলে যাও। তৈমুর উঠে দাঁড়িয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আয়াত চোখ মেলে তাকায়। তৈমুর যখন রুমে প্রবেশ করছিল, দরজা খোলার আওয়াজে আয়াতের ঘুম ভেঙে গিয়েছিল। তাও সে চোখ বন্ধ করে শুয়েছিল। আয়াত তৈমুরকে উদ্দেশ্য করে মনে মনে বলে, তুমি কি আমার মাঝে শূন্যতা টের পাও না? আমার মনের গহীনে উঁকি দিয়ে দেখো না। তুমি কি বোঝো না
বেদনারা আমায় গ্রাস করছে। আমার অপূর্ণতাকে কি তুমি পূর্ণতার রূপ দিতে পারো না? তৈমুর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়াত বিছানায় নেই। তৈমুর ভ্রু কুঁচকে ফেলে, ভাবে মাত্রই না সে দেখলো মেয়েটা গভীর ঘুমে আছে, এত তাড়াতাড়ি উঠে গেল কিভাবে। নিজের মনের চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তৈমুর নিচে যায়। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তৈমুর দেখে হামিদা আফরোজ বসে বসে টিভি দেখছেন। তৈমুরকে দেখে বলে, আম্মু খেতে দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। হামিদা আফরোজ টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলেন, তোকে খাবার দেওয়ার দায়িত্ব এখন থেকে আর আমার না, সেই দায়িত্ব এখন অন্যজনের কাছে হস্তান্তর হয়ে গেছে। তৈমুর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, মানে? হামিদা আফরোজ বলেন, এখন তোর খাওয়া দাওয়া আরো যাবতীয় যা যা আছে সব কিছুর দায়িত্ব তোর বউয়ের। এতদিন বউ ছিল না, তাই আমি করে দিয়েছি। এখন তোর বউ এসে পড়েছে, আমার তোর সব কাজ থেকে ছুটি। এখন যা, আমাকে ডিস্টার্ব করবি না। টেবিলে গিয়ে দেখ, তোর জন্য তোর বউ খাবার রেডি করে অপেক্ষা করছে। এমনকি সে নিজেও এখনো খায়নি, তোর অপেক্ষায় ছিল। মায়ের মুখে বারবার তোর বউ শুনে ভীষণ লজ্জা পাচ্ছিল তৈমুর। আর কথা না বাড়িয়ে সে দ্রুত টেবিলে চলে যায়। এদিকে ছেলেকে এমন লজ্জায় লাল হয়ে যেতে দেখে হামিদা আফরোজ মিটিমিটি হেসে টিভি বন্ধ করে নিজের রুমে চলে যান বিশ্রাম নিতে। তৈমুর চেয়ার টেনে বসে। আয়াত তাকে প্লেটে এক এক করে খাবার বেড়ে দিচ্ছে। কারও মুখে কোনো শব্দ নেই। আয়াত খাবার বেড়ে দেওয়া শেষ করে এক সাইডে দাঁড়িয়ে পড়ে। তৈমুর খাবারের লোকমা তুলতে যাবে, তখন সে খেয়াল করে আয়াত না বসে দাঁড়িয়ে আছে। তৈমুর আয়াতকে প্রশ্ন করে, কি ব্যাপার, দাঁড়িয়েছো কেন? আয়াত মাথা নিচু করে নিজের ওড়নায় আঙুল বেচাতে থাকে। আয়াতকে কিছু বলতে না দেখে তৈমুর জিজ্ঞাসা করে, তুমি খেয়েছো দুপুরে? আয়াত মাথা দুই দিকে নাড়িয়ে না করে যে সে খায়নি। তৈমুর আয়াতকে বসতে ইশারা করে। আয়াত ইশারা বুঝেও দাঁড়িয়ে থাকে। সে তৈমুরের সামনে কিভাবে বসে খাবে এটা ভেবেই তার অস্বস্তি লাগছে। আয়াতকে তাও দাঁড়িয়ে থাকতে দেখে তৈমুর এবার আয়াতকে ধমক দেয়। ধমক খেয়ে আয়াত তাড়াতাড়ি তৈমুরের সামনে চেয়ার টেনে বসে পড়ে। তৈমুর ইশারা করে তাকে প্লেটে খাবার দিতে বলে। আয়াত কাঁপা কাঁপা হাতে নিজের প্লেটে খাবার তুলে নেয়। বিসমিল্লাহ বলে দুজনেই খাওয়া শুরু করে। দুজনের মাঝে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তৈমুর খেতে খেতে বলে, তোমার কি কোনো রোগ আছে? তৈমুরের মুখে হঠাৎ এমন কথা শুনে বিষম খেয়ে যায় আয়াত। সাথে সাথে পানির গ্লাস থেকে পানি পান করে সে। তারপরে আস্তে করে বলে, না তো, আপনার এমন কেন মনে হলো? তৈমুর বলে, আমি বিয়ের দিন থেকে খেয়াল করছি, আমার আশেপাশে থাকলে তুমি কাঁপতে থাকো। এত কাঁপাকাঁপির কি আছে? মোবাইলের মতো ভাইব্রেট করতে থাকো। আয়াত এখন কী উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সে তো ছোট থেকে কোনো ছেলের আশেপাশে যায়নি, এমনকি নিজের ছেলে কাজিনদের থেকেও দূরত্ব রেখেছে। তৈমুর তার আশেপাশে থাকলে বা সে তৈমুরের আশেপাশে থাকলে তার অটোমেটিক কাঁপুনি ওঠে। এখন কেন কাঁপে সেটা তো সে নিজেও জানে না। হয়তো ভয়ের কারণে, নয়তো দ্বিধার কারণে। আয়াত মাথা নিচু করে তৈমুরকে বলে, আপনিও তো আমার আশেপাশে থাকলে কাঁপেন, আপনি কাঁপেন কেন? এবার তৈমুরও বিষম খেয়ে যায়। আয়াত তার দিকে তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে তৈমুর শান্ত হয় কিছুটা। তৈমুর কিভাবে বলবে যে সে নিজেও তো ছোটবেলা থেকে মেয়েদের থেকে একটু দূরে দূরে থেকেছে। তার যে জেনির সাথে সম্পর্ক ছিল সেটাতে ও জেনি বারবার তৈমুরের কাছে এসেছে। তৈমুর কখনো নিজে থেকে যায়নি। জেনি বারবার তার সামনে আসতো, তার সাথে মিষ্টি ব্যবহার করে তাকে নিজের প্রেমে ফেলেছিল। তৈমুরের প্রথম ভালোবাসা ছিল জেনি। আসলে কি সেটা ভালোবাসা হবে নাকি ভালো লাগা হবে? জেনি যখন চলে যায় তৈমুর কষ্ট পেয়েছিল, কিন্তু কখনো ভেঙে পড়েনি। জেনির আচরণ, ধোঁকা দেওয়া, স্বার্থপরতা দেখে তৈমুরের ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। তৈমুর নিজে থেকে কোনো দিনও জেনির হাতটা পর্যন্ত ধরেনি। দুই একবার জেনি নিজে থেকে তৈমুরের হাত ধরেছিল, তাছাড়া তাদের মধ্যে কখনোই কিছু হয়নি। তৈমুর হতে দেয়নি। আয়াত যখন তার আশেপাশে থাকে তার মধ্যেও দ্বিধা কাজ করে। দুজনেরই মনে দ্বিধা কাজ করে। এই দ্বিধা ভেঙে একে অপরকে মেনে নিতে সময় লাগবে দুজনেরই। কেউ আর কোনো কথা বলল না। খাওয়া শেষ করে তৈমুর নিজের রুমে চলে গেল এবং আয়াত থালাবাটি নিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর সব কাজ শেষ করে আয়াত রুমে আসে। এসে দেখে তৈমুর শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে। আয়াত তার কাছে গিয়ে বলে, শুনছেন? তৈমুর মোবাইলে চোখ রেখেই বলল, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো? আমার মাথায় রাখো। হ্যাঁ,
এমন অদ্ভুত প্রশ্ন করো কেন তুমি? জামা কাপড় মানুষ কই রাখে? আলমারিতে। তুমিও সেখানেই রাখবে। আপনি যদি দেখিয়ে দিতেন আলমারির কোথায় রাখবো। তৈমুর উঠে আলমারি খুলে একপাশ থেকে তার কাপড়গুলো সরিয়ে আয়াতকে জায়গা করে দেয়। তৈমুর বলে, নাও, এখানে রাখো। কিছু উল্টাপাল্টা করবে না। আমি অগোছালো আলমারি পছন্দ করি না। আয়াত মাথা নেড়ে সম্মতি জানায়। তৈমুর আবার বিছানায় শুয়ে মোবাইল চালায় এবং আয়াত নিজের জামাকাপড় আলমারিতে গুছাতে থাকে। রাতের বেলা তৈমুর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে আয়াত বালিশ নিয়ে ফ্লোরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে তৈমুর আয়াতকে বলে, বালিশ নিয়ে বিছানায় আসো, নিচে ঘুমোতে হবে না। তৈমুর মুখে এই কথা শুনে আয়াত বেশ অবাক হয়ে যায়, কারণ তৈমুর বলেছিল যে তাকে এক বিছানায় রাখবে না, আর আজ নিজে থেকে বলছে বিছানায় ঘুমাতে। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে আছে তৈমুরের দিকে। তৈমুর আয়াতের এই অবস্থা দেখে ধমক দেয়। এই মেয়ে, কি সমস্যা? এভাবে তাকিয়েছো কেন? কি বললাম তোমাকে আমি? শোনোনি?